নমস্কার, বেঙ্গলি ফিল্ম রিভিউজ চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম। আপনাদের সঙ্গে আমি তন্ময়। আজকে রিভিউ করব অপরাজিত। অপরাজিত সিনেমাটি পরিচালনা করেছেন অনিক দত্ত, এর ডিওপি সুপ্রতিম ভোল এবং মিউজিকে দেবজ্যোতি মিশ্র। প্রথমে যদি গল্প বলি, সত্যি কথা বলতে এই ছবিটির কিন্তু কোনো গল্প হয় না। বেসিক্যালি আমরা বলতে পারি যেমন একটা দ্রবণে বা একটা ভালো মিক্সচারে সমস্ত এন্টিটিগুলো যেমন কমপ্লিটলি মিশে যায়, তেমনি এখানে প্রত্যেকের পরিশ্রম, প্রত্যেকের ট্যালেন্ট কিন্তু সম্পূর্ণভাবে মিশে এই একটা টোটাল একটা ছবি তৈরি হয়েছে। এখানে কারুকে আলাদা করে আইডেন্টিফাই করা যায় না, এটা একটা এরকমই গল্প, এরকম একটা অসাধারণ গল্প। তবু যদি বলতেই হয়, এটা আমরা সকলেই জানি যে সত্যজিৎ রায় কি করে পথের পাঁচালী তৈরি করলো, তার পুরো যে জার্নিটা, সেই জার্নিটা আজকের ডিরেক্টর অনিক দত্ত পরিষ্কারভাবে ফুটিয়ে তুলেছে। এই ছবিটাকে কিন্তু কোনোভাবেই আমরা সত্যজিৎ রায়ের বায়োপিক বলে চালিয়ে দিতে পারবো না। এখানে কিন্তু সত্যজিৎ রায়ের যে ট্যালেন্ট, যে পরিশ্রম পথের পাঁচালী তৈরি করার জন্য, যে জার্নি, এই জার্নিটা এখানে কিন্তু দেখানো হচ্ছে। আসলে সত্যজিৎ রায় হয়ে ওঠার আগে উপেন্দ্র কিশোরের নাতি বা সুকুমার রায়ের ছেলে, এই পরিচয় ছিল তার। পরবর্তীকালে এই পথের পাঁচালী তাকে একটা নতুন আইডেন্টিটি দিল, যেটা হলো সত্যজিৎ রায়। এই সত্যজিৎ রায় আমরা এখন সকলেই জানি একটা ওয়ার্ল্ড ফেমাস একটা ব্যক্তিত্ব। ফলে সত্যজিৎ রায়কে যেভাবে তুলে ধরেছে আজকের ডিরেক্টর অনিক দত্ত, সেটা কিন্তু সত্যজিৎ রায়কে পুরোপুরি জাস্টিফাই করেছে। সুতরাং পথের পাঁচালী যেরকম ভাবে সত্যজিৎ রায়ের একটা নতুন পরিচয় তৈরি করেছিল, অপরাজিত অনিক দত্তের একটা নতুন পরিচয় তৈরি করলো। অবশ্যই ভূতের ভবিষ্যৎ অনিক দত্তের একটা খুব জনপ্রিয় ছবি, কিন্তু অপরাজিত তাকে একটা অন্য মাত্রায়, অন্য লেভেলে নিয়ে যায়। দেখুন, আগেই বলেছি যে এই সিনেমাটাতে আলাদা করে ডিপার্টমেন্ট ভাগ করা খুবই শক্ত, কারণ গোটাটাই একটা মিক্সচার, গোটা মিক্সচারটাই একটা ছবি। তো সেক্ষেত্রে আমরা আলাদা করে ডিপার্টমেন্ট ভাগ করতে পারবো না। তাও খানিক যদি কষ্ট করে কাস্ট অ্যান্ড ক্রুর কথা বলি, সেক্ষেত্রে জিতু কামাল এখানে যেভাবে পারফর্ম করেছে, আপনাদের বারবার মনে হতে পারে যেটা কোনোভাবে সত্যজিৎ রায়ের পথের পাঁচালী বানানোর কোনো ক্লিপিংস দেখছি না। তো এটা শুধু মেকআপ নয়, আসলে মেকআপটাকে ক্যারি করে অভিনেতা, যেভাবে ক্যারি করেছে এই মেকআপটাকে, জিতু কামালকে অরিজিনাল সত্যজিৎ রায় বলেই মনে হচ্ছে। তার প্রতিটি পশ্চার, তার প্রতিটি ছোট ছোট কাজ, যেমন রুমাল চিবোনো, তার সিগারেট ধরা, তার ক্যামেরা দেখা, তার মাথায় হাত দিয়ে শুয়ে থাকা, এই প্রতিটি যে পশ্চার যেভাবে তুলে ধরেছে জিতু কামাল, এখানে জাস্ট ফাটাফাটি, মানে অনবদ্য বলা যেতে পারে। এটা ওর জীবনের একটা মাইলস্টোন বলা যেতে পারে। এর পাশাপাশি বিজয়া দেবী ক্যারেক্টারটাকেও আজকের দিনে দাঁড়িয়ে সায়নী যেভাবে ফুটিয়ে তুলেছে, সেটাও কিন্তু দেখবার মতন। এইরকম একজন এডুকেটেড মেয়ে, একদম তার লুকিং এও কোনো রকম সিমিলারিটি নেই, তারপরেও যেভাবে বিজয়া দেবী ক্যারেক্টারটাকে তুলে ধরেছে, তার মানে কতটা মনন থাকলে এরকম একটা ক্যারেক্টারকে ক্যারি করা যায়, এর জন্য তাকে কুর্নিশ করতে হয়। এছাড়া তার পাশাপাশি সমস্ত ক্যারেক্টারগুলো কিন্তু, ছোট থেকে ছোট ক্যারেক্টারগুলো কিন্তু নিখুঁত থেকে নিখুঁততর কাজ করেছে। পুরো গল্পটাকে ওই জন্য আমি বলছি না, আলাদা করে ভাগ করা সম্ভব নয়। ডিওপি এবং মিউজিক এই ছবিটির জন্য একটা অডিও ভিজুয়াল ট্রিট প্রত্যেকটা অডিয়েন্সের জন্য। একবার ভেবে দেখুন তো, ওই যে ভাঁড় নিয়ে হেঁটে যাওয়া কুকুরটার সঙ্গে জলে তার রিফ্লেকশন, ইন্দিরা দেবীর যে মৃত্যু সিনটা, এছাড়া ট্রেনটা চলে যাচ্ছে, কাশবন, অপু দুর্গা ছুটে চলেছে, এই যে দৃশ্যগুলো, এগুলো স্রষ্টা সত্যজিৎ রায়, কিন্তু তার যে রিফ্লেকশনটা অপরাজিততে নিয়ে এসছেন ডিরেক্টর, সেটা কিন্তু নট এ ম্যাটার অফ জোক। কতটা অবজারভেশন থাকলে তবে এরকম একটা সিনকে তুলে ধরা যেতে পারে নতুন করে। এছাড়া মিউজিকের কথা যদি বলি, সেখানে সত্যজিৎ রায়ের নিজস্ব সিগনেচার কিছু মিউজিক তো অবশ্যই আছে, যেগুলো এখানে ব্যবহার করা হয়েছে, কিন্তু সেই যে মিউজিক, তার টিউনকে বজায় রেখে যেভাবে মিউজিকটাকে তৈরি করা হয়েছে এবং দেবজ্যোতি মিশ্র যেভাবে তৈরি করেছেন মিউজিকটাকে, সেটাও কিন্তু অনবদ্য। অদ্ভুতভাবে তিনি সেই মিউজিকগুলোকে প্লেসমেন্ট করেছে এই সিনেমাতে। এছাড়া এই সিনেমাতে একটা বিশেষ বৈশিষ্ট্য দেখা যায়, প্রত্যেকটা চরিত্রের নামগুলোকে কিন্তু একটু একটু করে চেঞ্জ করা হয়েছে। যেমন ইন্দিরা দেবী, সেটা ননিবালা দেবী হয়ে গেছে, বিজয়া দেবী সেটা বিমলা দেবী হয়ে গেছে, কিন্তু তাদের যে ক্যারেক্টারগুলো সেগুলো কিন্তু একই রাখা হয়েছে।
তো ওভারঅল যে সিনেমার যে চিত্রায়ন করা, এটা নতুন করে যেভাবে এই ছবিতে অপরাজিততে ফুটিয়ে তোলা, সেটা ডিরেক্টরের পার্সপেক্টিভ থেকে একেবারে অনবদ্য। পথের পাঁচালীর পর সত্যজিৎ রায় একটা ইন্টারভিউতে বলেছিলেন, আর যাই হোক ইন্দিরা ঠাকুরনকে কিন্তু এরপরে আপনারা কোনোদিন পাবেন না। তো সত্যি এরকম একটা অনবদ্য চরিত্র পাওয়া যায় না। কিন্তু অনিক দত্ত যেভাবে অপরাজিততে একজন পুরুষকে, হরকুমার গুপ্ত, তাকে ইন্দিরা ঠাকুরন হিসাবে এখানে তৈরি করেছেন এবং স্ক্রিন প্লে করিয়েছেন, সেটা কিন্তু জাস্ট ভাবা যায় না। আপনারা কেউ ভাবতেই পারবেন না যে একটা পুরুষ ইন্দিরা চরিত্রটাকে এইভাবে তুলে ধরেছে। এখানে কোনোভাবেই আর একটা নারীকে ডিমান্ড করছেই না, নারীর সাবস্টিটিউট হিসাবে একজন পুরুষও কিভাবে এই চরিত্রটাকে প্লে করতে পারে সেটা দেখিয়ে দিয়েছেন তিনি। শুধু তাই নয়, চরিত্র খোঁজার ব্যাপারেও যে কতটা পরিশ্রম করেছে ডিরেক্টর অনিক দত্ত, তা এই ছবিটি দেখলেই বোঝা যায়। এবার শেষে রিভিউর চিরাচরিত নিয়ম অনুযায়ী যে নেগেটিভ পয়েন্ট বলার কথা থাকে, এই ছবির ক্ষেত্রে নেগেটিভ কিছু বলার জায়গা আমার নেই। আপনারা ছবিটা দেখুন, দেখে আপনাদের মনে যদি কিছু হয় সেটা আপনাদের মতামত। এই হলো ওভারঅল সিনেমা রিভিউ। এরকম আরো নতুন নতুন রিভিউ জানতে বেঙ্গলি ফিল্ম রিভিউজ দেখতে থাকুন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। বেঙ্গলি ফিল্ম রিভিউজ সমস্ত সোশ্যাল মিডিয়াতে অ্যাভেলেবেল আছে, সেখানে আপনারা আমাদের ফলো করতে পারেন। বাংলা সিনেমাকে এগিয়ে রাখুন, বাংলা সিনেমার পাশে থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।